বিএ পাশ করে বসে আছে মিহির, কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই, আহার ও বাসস্থান দেওয়া হইবেক, তাছাড়া বেতন মাসিক ৩০ টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির, এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনই হবে, তাছাড়া ৩০ টাকা মাস মাস কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এটাও করা হবে, সেই সঙ্গে সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হল এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে। গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুবও সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছোবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। ৩০ টাকা কম টাকা নয়, তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা। আর বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না, কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট, মিহির খুশি হল এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। ৩০ টাকা জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ কর। একটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়াল না তো। নাই বলতো কথাটা, কিন্তু কি করি বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চড়া। কিন্তু এও তা ভারী আশ্চর্য, সে গ্রাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছে না। আরেকটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে, এবার বোধ হয় সেই প্রশ্নটা আসবে। আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিএতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত মায়? ওজন? আকাশ থেকে পড়ে মিহির অবশেষে কিনা এই প্রশ্নটা প্রায় ২ মনের কাছাকাছি। বেশ বেশ। কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোর ও মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল, সে সায় দিল, হ্যাঁ বাবা, এ মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তাঁর রায় প্রকাশ করলেন, কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হল আশঙ্কার। যাক, সবই শ্রীভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ। কথার উপর কথা কস কেন? কিছু বুদ্ধিশুদ্ধি হল না তোর? হ্যাঁ, দেখ বাপু, পড়াশোনার সঙ্গে এটিকেও একে শেখাতে হবে। পিতামাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এই সব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। ৩০ টাকাই বেতন হল, মাসের ১ তারিখেই মাইনে পাবে, কিন্তু একটা শর্ত আছে। পুরো ১ মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও একটা টাকাও পাবে না তুমি। ৫ দিন ১০ দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে, সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা ২৯ দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসোগে। আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু, যা, মাস্টার মশায়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্ট রামকে বলে যে বেতন নিবারকে মাস্টার মশায়ের বিছানা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু ৩০ টাকা, একসঙ্গে ৩০ টাকা মাসের ১ তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাট বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল।
বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হল তার। এমন সাজানো গোছানে ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক, বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখল তাতে। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝল, এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হল নিজের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা। চমৎকার গদি দেওয়া, তার উপরে তোশক, তার উপরে ধপধপ করছে সদ্য পাটভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা, না কেবল বললে অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যিই খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দেয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না, আজ খালি ঘুম। তোফা একটা ঘুম বেলা ৮টা পর্যন্ত। মন্টু এল বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসো, খাটে বসেই পড়াই। না স্যার, আমিও খাটে বসব না। মিহির বিস্মিত হল, কেন? এমন খাট! আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ওফ, তাই? তাহলে চল চেয়ারে বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল, কিন্তু যাই বল, বেশ বিছানাটি তোমাদের। ভারী নরম। বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে। তার মানে সে জানে না। বিনস মানে বরবটি, এক রকম সবজি তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স কর দেখি। পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হল? মন্টু কম বিস্মিত হয় না, তার মানে তো খুব সোজা সার। আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরফটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরফটি সেখানে। সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। থাম, থাম, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি। তাহলে আমি সেখানে বরবটি ছিলাম, বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিএন আর বিন কি এক জিনিস হল? বানানের তফাত দেখছ না? এ বিন হল বি ধাতুর ফোয়াম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কিনা, এবিএন হল মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা। আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন, তোর নতুন মাস্টার মশায়ের বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, ফিজেন্স ক্রাউ বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। বেশ, বুঝেছ, যদি এই রকম আরেকটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধর, যেমন অর্থক্ষক্স বিনস, আমাদের ঠাকুর বরফটি রাধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আরেকটা ভাব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স কর দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। বল কি? আমরা সবাই মানুষ, বরবটি। বরবটি মানুষ? কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস।
মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ও এইজন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসে, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, ৩০ টাকার মায়া কাটিয়ে, নরম আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন ২৯ দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই ৩০ টাকা পেত, কিন্তু একটা দিনের জন্য ১ টাকাও পেল না। বোধ হয় তার কেবল পাগল হতেই বাকি ছিল, পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আরেকটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত। কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো, নইলে ৩০-৩০টা টাকা কোন সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতে তার সকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুকোনা, পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে, এইমাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না, আর মাথায় যদি না ঘামায় পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে, মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানায়ের ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস। বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ও রকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি হয়েছে? আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পেসেভিং বেড, থেসেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে, শেভিং মানে তো কামানো। ছোটুরাম আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে শোয় না তো সে? তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্যই তো এ চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেঁয়ালি বকছে ছেলেটা? মাথা খারাপ নাকি এর? যাক, ওসব ভাববে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না, নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো হয়ে গেল, কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাক, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছেন আজ, অনেক হাঁটাচলা হয়েছে, ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে, এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে, এমন সময়ে তার মনে হল সর্বাঙ্গে কে যেন ১,০০০ উঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে, সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে, লাখ লাখ গুণে শেষ করা যায় না। শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানায় মানে সে বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা! কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক ২৯ দিন বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হল যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের সন্দেহ নেই। ৩০ টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতিবিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারারাত ধরে যদি ছারপোকাই মারবে তো ঘুমোবে কখন? নাচ চেয়ারে বসেই আজ কাটাতে হল গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকার আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দাকানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল ব্যাটারা? সদ্য পাটভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোশকের গদির খাঁজে খাঁজে থুক থুক করছে ছারপোকা, অন্যধারেও তাই।
আর বেশি সে দেখল না, কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসল, কিন্তু ভয়ে আলো নিবল না, কি জানি যদি বেচারা সেখানে এসেও তাকে আক্রমণ করে। বলা যায়নি কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা। অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হল গিয়ে ঘুম, আর ব্যসন হল বেগুনি। না বাবা, তা তোমার ঘুমটা বোধ হয় বেশ জমাট। ঘুমিয়ে আয়েশ পাও খুব। আজ্ঞে, সেকথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বল কি? আমাদের বাড়ি বর্ধমানে। শুনেছেন বোধ হয় সেখানে বেজায় মশামশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে যায়, আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে। ততক্ষণ আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, মশাই বলব কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কি রকম? মশায় টেনে নিয়ে গেছে মশাই। সেই জন্যেই তো মশারি খাটাইনি। রাতবিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটেই সহজ উপায় কিনা। ভদ্রলোক বেজায় মুষ্টে পড়লেন, যেনমসাতেই যখন কিছু করতে পারেনি, তখন কি সে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড়পোকার অর্ডার দেব। ছাড়পোকার অর্ডার? কেন? সে আবার কি হবে? ও আপনি জানেন না বুঝি? ছাড়পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নাই। বিলেতে ছাড়পোকার চাষ হয় এই জন্যে। গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে, রেলগাড়ির ফাঁকফোকর থেকে সব ছাড়পোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কি রকম, কি রকম? বিলেতে ছাড়পোকার চাষ হয়। দাম দিয়ে কেনে লোকে। আমাদানি রপ্তানি হয় তুমি জানো। আমি বেচতে পারি হাজার হাজার, লাখ লাখ, যত চাও। বেচুম না, আমি কিনে নেব। আমার নিজের কাজে লাগবে। ছাড়পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড়পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড়পোকার রক্তে এক ছটাক ব্রেন, সঙ্গে সঙ্গে ব্রেন বি পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয় আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড়পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যত ছাড়পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন, আমার কাছেই দেখুন, আমার কাছেই আছে। বি.এ. পাশ করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যর্থ হয়েছিল, এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুই ছানাবড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যিই একটা কথাও মিথ্যে নয়, ফার্স্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে এমন জিনিস ছাড়পোকা। কে জানত গো? পয়সা খরচ করে ছাড়পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার, লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলোর সদ্ব্যবহার করব। তারপরে পড়াতে বসব মন্টুকে। মিহির চলে গেলে পিতাপুত্রে চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বলেন, ছাড়পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই একটা মনে হয়েছিল আমার। ছাড়পোকার ব্রেনটা একবার ভাবদি কি, অবাক হয়ে যাবি তুই। খুচ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই,
কেননা মাথা নেই ওদের গায়েই ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির। হ্যাঁ বাবা। তারপর ছারপোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম নয়। ছারপোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে বাসে সিনেমায় যেমন ছারপোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার কিনে আনলে সে। এতে শিক্ষা বিস্তার হল নাকি? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে। তোর মাস্টার মশাই ফেরার আগে আমরাই ছারপোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি। ব্রেন তো তারও দরকার, আর আমারও মেমারিটো দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হল গোবর্ধনবাবু, মনে হল হারাধনকান্ত। এ তো কথা নয় রে মন্টু। কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই, তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে, আলো দেখে যদি না আসে বেটারা। এখন নমো নমো করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞাসা করল। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোশবাই দিচ্ছে। ছারপোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবার কেরার যত ছারপোকা ছিল সব শেষ করেছি। ছোটুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে ব্যাটা মোটেই ব্রেন চায় না। বসে যে বীরেন সে কেয়া কাম। আরেকটাও ছারপোকা নেই আপনার বিছানায়? হি হি হি। হ্যাঁ। সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটান। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু? কি হল? ছারপোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলি ছারপোকার ব্রেনের শোক। আমি কি করে জানব যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি, ছিটব বাবা। অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয় উহু। মন্টুর বাবা বললেন, কাজ নেই। জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে। ওই দেখ বিটবিট করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতন সারারাত এক নাগারে ডাকাবার পর।